অবসারভার আজকের অনুষ্ঠানে। দর্শক, বিডিআর কমিশনের রিপোর্ট গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। এই রিপোর্টটি একটি ঐতিহাসিক রিপোর্ট আমি বলবো, কারণ ধরেন দীর্ঘদিন পরে 2009 সালের পরে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম চেষ্টা করা হয়েছে, বিভিন্ন রকমের তৎপরতা আমরা দেখেছি। বিশেষত হাসিনা বাহিনী, হাসিনার নেতৃত্বে, হাসিনার নির্দেশে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের পরে এত বছর ধরে বিষয়গুলো অনাবিষ্কৃত ছিল। বলা চলে 2020-21 সালের পরে আমার চ্যানেল থেকে আমি কিছু কিছু কাজ শুরু করেছিলাম, যে কারণ যেহেতু বিডিআরের এই ঘটনাটার সময় বা পরপরই আমি পিলখানার অনেক কিছু নিয়ে রিপোর্ট করেছি, নিজে সরাসরি ভেতরে ঢুকেছিলাম। তো সব মিলিয়ে ধরেন এই বিষয়টার সাথে আমি এক ধরনের আবেগের একটা সম্পর্ক আমার হয়ে গিয়েছিল, কারণ আমাদের সেনা কর্মকর্তাদের যে প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে, যেভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেটি কোনোভাবেই আমার কাছে আমি মেনে নিতে পারিনি। তো যাই হোক, এটা নিয়ে অনেক অনেক কাজ হয়েছে এবং আমার এই চ্যানেলে আপনারা আলাদা একটা প্লেলিস্ট পাবেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। এখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ, অনেক ঘটনার সাক্ষী, অনেক বিশ্লেষণ এখানে আছে। এবং যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেই রিপোর্টটি এখনো পাবলিক করা হয়নি, বাট আমাদের কিছু সোর্স থেকে আমরা বেশ কিছু তথ্য এখানে নিয়েছি। বিশেষত অভিযুক্তদের ব্যাপারে যে বিষয়টি বলা হয়েছে, সেই জায়গাগুলো আমরা বেশ কয়েকটা ভাগে অভিযুক্তদের কথা বলা হয়েছে। বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে অভিযুক্ত করা হয়েছে, তো আমি সেই জায়গাটা থেকে কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাবো, বিবরণটা পড়ে শোনাবো এবং আমার সঙ্গে এক পর্যায়ে একজন অতিথি যোগ দেবেন, মেজর সুমন আহমেদ, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার জন্য। তো দর্শক, যে রিপোর্টটি দেওয়া হয়েছে কমিশনের সাথে যুক্ত একজন আমাকে বলছিলেন যে এই রিপোর্টটির মধ্যে এই রিপোর্টটিকে তারা গোপনীয় রিপোর্ট হিসেবে তারা চিহ্নিত করতে চাননি। রিপোর্টটি তারা পাবলিক রিপোর্ট হিসেবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন এবং তারা বলেছেন যে রিপোর্টটি প্রত্যেকেরই জানা উচিত, প্রত্যেকেরই দেখা উচিত, প্রত্যেকেরই পড়া উচিত, বোঝা উচিত। এটি কোনো গোপনীয় রিপোর্ট নয়। তো এই রিপোর্টে মূলত বেশ কয়েকটা ভাগে, যেমন ধরেন পলিটিক্যাল, আর্মি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র্যাব, বিডিআর, মিডিয়া এবং সাবেক যে কমিটি, সেই কমিটি, এই কয়েকটা ভাগে তারা অভিযুক্ত করেছেন। এবং আমি যদি আপনাদেরকে দেখাই যে পলিটিক্যালি যাদের নাম এখানে দেওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস। শেখ হাসিনার যে ব্যাপারে এখানে যে বিবরণ দেওয়া হয়েছে, যে শেখ হাসিনা বিদ্রোহ শুরু হওয়ার পরপরই জানতে পারেন এবং বিডিআর তার সঙ্গে মোবাইলে কথা বলে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সামরিক সাহায্যের আশ্বাস দেওয়ায় মানে ভেতরের অফিসাররা তেমন কোনো প্রতিরোধ গড়ে তোলেন নাই, তারা সেই আশ্বাসের উপর ভরসা করেছিলেন। এবং শেখ হাসিনা কি করে সময় ক্ষেপণ করেছেন, কিভাবে তিনি তার পিতা হত্যার যে প্রতিশোধ এবং 1/11-এর সময় সেনা গোয়েন্দা সংস্থা যেভাবে রাজনৈতিক নেতাদেরকে গ্রেপ্তার করেছে, তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, সেটি নিয়ে আওয়ামী লীগের নেতাদের যে ক্ষোভ, সেই বিষয়গুলো নিয়ে শেখ হাসিনার পরিকল্পনাতে এই বিডিআরের এই নির্মম এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এবং কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে বিডিআর সপ্তাহের তারিখ 4 বার পরিবর্তন করা হয়, যে কোন তারিখে বিডিআর সপ্তাহ হবে। এবং এই সময় পর্যন্ত আসলে দেশপ্রেমিক অফিসারদেরকে, যাদের উপর ক্ষোভ ছিল, সেসব অফিসারদেরকে এক এক করে বিডিআরে পাঠানো হয়েছে। এবং 16ই ফেব্রুয়ারি এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে যারা পরিকল্পনা ছিলেন, সেই পরিকল্পনাকারীদের সাথে একটি মিটিং হওয়ার পরে বিডিআরের ভেতরের যারা কিলার, বাইরের কিলার, সব মিলিয়ে একটি বৈঠক হওয়ার পরপরই এই তারিখটি নির্ধারিত হয় যে অমুক তারিখে বিডিআর সপ্তাহের চূড়ান্ত তারিখটি ঠিক করা হয়। এর আগে এটি 4 বার পরিবর্তন করা হয়েছিল। তো শেখ হাসিনাকে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির সম্মুখীন করা, হত্যা, লাশ গুম, নারী ও শিশু নির্যাতন, আলামত ধ্বংস, অস্ত্র গোলাবারুদ লুট, ব্যক্তিগত সম্পদ লুট, অপরাধীদের পলায়নে সহায়তা, ইন্ধনদাতা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, জাতির কাছে সত্য গোপন করা, হত্যাকাণ্ড সংগঠিত অপরাধ প্রতিরোধে সামরিক অভিযানে বাধা এবং অন্যান্য বাহিনীকে নিষ্ক্রিয় রাখা, মিডিয়ার অপপ্রচার নিয়ন্ত্রণের নির্দেশ না দিয়ে অপপ্রচারকে সমর্থন করা, রুলস অফ বিজনেস না মানা, অস্ত্র সমর্পণ প্রহসনের নির্দেশ দেয়া, হত্যাকারী অবৈধভাবে সাধারণ ঘোষণা করা, দলীয় লোকজনদের মাধ্যমে বিদ্রোহ সমন্বয় করানো, দলীয় আজ্ঞাবহ ব্যক্তিদেরকে তদন্ত কমিটি আদালতে নিয়োগ দিয়ে ফরমাইশি তদন্ত পরিচালনা করা, সেনাবাহিনীর শৌর্য বীর্যকে ভুলুণ্ঠিত করা, কমিশনের সাক্ষ্য না দিয়ে তদন্ত কাজে অসহযোগিতা করা। শেখ হাসিনার কাছে তারা বার্তা দিয়েছিলেন তার সাক্ষ্যের জন্য। শেখ হাসিনা অনলাইন অফলাইন কোনো কিভাবেই সেটিতে যোগ দেননি। তারপরে আমরা যদি আসি শাহাদা খাতুন, ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। তাকে ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে, পাশাপাশি বিবরণ দেওয়া হয়েছে সেই সময়টায় তার ভিতরে যাওয়া অস্ত্র সমর্পণের নাটক বা সবকিছু মিলিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, তার মধ্যে আছে হত্যা, গুম, নারী ও শিশু নির্যাতন, অপরাধীদের পলায়ন, এইসব ক্ষেত্রে সহায়তা,
ইন্ধনদাতা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, জাতির কাছে সত্য গোপন করা, সামরিক অভিযান এবং অভিযানের প্রতিবন্ধকতা সৃষ্টি করা, 25শে ফেব্রুয়ারি 2009 তারিখ রাতে কয়েকটি পরিবার উদ্ধার করে বাকিদেরকে হত্যাকারীদের হাতে ছেড়ে দেয়া, হত্যাকারীদের সাধারণ ক্ষমা সমর্থন করা। ব্যারিস্টার ফজলুল তাপস আমাদের সংবাদপত্রগুলোর রিপোর্টে ফজলুল তাপসকে মূল ব্যক্তি হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে এবং কমিশনের যে রিপোর্ট, যে পর্যালোচনা এবং বিভিন্ন সময় আমাদের যে আমার চ্যানেলের যে আলোচনা বা পর্যালোচনা, সেখানেও ফজলুল তাপস ওই এলাকার এমপি, সম্ভাব্য এমপি হিসেবে বিডিআর এর ভেতরে যেতেন, মসজিদে নামাজ পড়তেন, নামাজের পরে সেখানে বসে বসে তিনি পরিকল্পনা করতেন এবং সেই পরিকল্পনার একটি চূড়ান্ত বাস্তবায়ন হচ্ছে বিডিআর এর পিলখানায় বিদ্রোহের নামে যে গণহত্যা, সেই গণহত্যা। এবং সেখানে আমি যদি একটু বলি, এখানে কমিশনের রিপোর্টে বলা হচ্ছে যে ফজলুল তাপস 2008 নির্বাচনের পূর্ব থেকে হত্যাকারীদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেছেন এবং পিলখানার ভেতরে ছোট পরিসরে জনসভা করেছেন। হত্যাকারীদের একটি দল তার সাথে প্রায় তার চেম্বারে দেখা করে বিভিন্ন আলাপ আলোচনা করে বিদ্রোহের দ্বারা অফিসার হত্যার ব্যাপারে অনুমোদন নেয় এবং ঘটনার দিন জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম যখন বিডিআর সৈনিকদের সঙ্গে রাজনৈতিক সমাধানের জন্য যায়, তখন বিডিআরের সৈনিকরা ব্যারিস্টার তাপসকে খুঁজছিল। সুবেদার গফরান মল্লিকের কথায় উঠে আসে ব্যারিস্টার তাপসকে বিডিআর এর ডিজি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী শাহাদা খাতুনের প্রস্তাব ছিল। তো ফজলুল তাপস হত্যাকারীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তোলাবাড়িকে নির্দেশ দেন, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিলখানার চারদিকে 3 কিলোমিটার এলাকা খালি করে অপরাধীদের পালিয়ে যেতে তাপস সহায়তা করেন এবং তার বিরুদ্ধে এই হত্যার অনুমোদন, অপরাধীদের পলায়নের সহযোগিতা, ষড়যন্ত্র বাস্তবায়ন সমন্বয় করা, হত্যাকারীদের সমর্থনে মিছিল সংগঠিত করা, তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা, হত্যাযজ্ঞ চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশ এবং পলায়নে সহায়তা, সামরিক অফিসার অপহরণ, সাক্ষীদের নির্যাতন, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন, এই অভিযোগগুলো আনা হয়েছে। পাশাপাশি শেখ ফজলুল করিম সেলিম, যিনি শেখ সেলিম নামে পরিচিত এবং পলাতক, 13 ফেব্রুয়ারি 2009 তারিখে শেখ সেলিমের সাথে মিটিং শুরু করে বিডিআর এর একটি গ্রুপ, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তিনি বলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সেই মিটিং এ শেখ সেলিম বিডিআর এর অফিসারদেরকে জিম্মি করে বিডিআর সদস্যদেরকে পরামর্শ দেন, জিম্মি করার পরামর্শ দেন, বলে যে তোমরা যদি জিম্মি করো তাহলে আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা এই বিষয়টি নিয়ে একটি সিদ্ধান্ত নিব তোমাদের পক্ষে। তাকে ষড়যন্ত্রকারী, হত্যার সবুজ সংকেত প্রদান, সত্য গোপন করা, ইন্ধনদাতা, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন এবং হত্যাকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা, এই বিষয়গুলোর অভিযোগ আনা হয়েছে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম। জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আসলে বাংলাদেশের মানুষ যেটি দেখেছে টেলিভিশনের মাধ্যমে যে সাদা পতাকা নিয়ে ভেতরে ঢোকা, ভেতর থেকে বেরিয়ে আসে, এর বাইরেও কিন্তু হত্যাযজ্ঞ যখন চলে, হত্যাযজ্ঞ যখন বিরতি হয়, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম কিন্তু ভেতরে ঢুকেছিল এবং তারা নিজেরাও এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। কারণ 25শে ফেব্রুয়ারি দুপুর 2টায় সাবেক এমপি গোলাম রেজা এবং জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম ডিজির বাংলো, অর্থাৎ ডিজি শাকিল আহমেদের যে বাংলো, সেই বাংলোর সামনে তাদেরকে দেখা গেছে এবং এটি দেখেছেন গোলাম রেজা, প্রাক্তন এমপি, যিনি কমিশনের কাছে সাক্ষী বলেছেন। তারপরে আবার দেখা গেল যে জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম দরবার হলে যে ডিজি সহ অনেকের লাশ দেখেন, অথচ বিকাল বেলায় তারা যমুনায় যখন যান বা যমুনায় হাসিনার সঙ্গে যখন বিডিআরদের বৈঠক হয়, এই বিষয়গুলো তারা বেমালুম চেপে যান এবং তারা এমন একটা ভাব করেন যে তারা নিজেরা কিছুই জানেন না, ওই সাদা পতাকা নিয়ে তারা যাওয়া আসার মধ্যেই আছেন। তারা সময় ক্ষেপণ করেছেন, সামরিক অভিযান পরিচালনা করতে দেননি এবং পিলখানার ভেতরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অ্যাম্বুলেন্স পাঠিয়ে, অ্যাম্বুলেন্স ঢুকিয়ে এবং অ্যাম্বুলেন্সে করে তারা বেশ কয়েক দফায় হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন এবং সাধারণ ক্ষমার যে ঘোষণা, তার একটা প্রেক্ষাপট তারা তৈরি করেছিলেন। অবৈধ সাধারণ ক্ষমা বলছে কমিশন। লাশগুম, হত্যা, আলামত ধ্বংস, অস্ত্র গোলাবারুদ লুট, হত্যাযজ্ঞ চলাকালে বহিরাগতদের অনুপ্রবেশ, পলায়নের সহায়তা, প্রশাসনমূলক অস্ত্র সমর্পণে সহায়তা, কর্তৃপক্ষের কাছে বিদ্রোহের তথ্য গোপন এবং ষড়যন্ত্র বাস্তবায়ন করা, এই জাতীয় প্রায় 13টি অভিযোগ এই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে। এবং বিশেষত আজম, মির্জা আজম, যে সেই মির্জা আজমের দুলাভাই ছিলেন শায়েখ আব্দুর রহমান, জেএমবির প্রধান, তাকে যেহেতু র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান কর্নেল গুলজারের নেতৃত্বে হত্যা করা হয়েছিল বলা হয় এবং আমার চ্যানেলে মেজর সুমন আহমেদ নিজেই বলেছেন যে মির্জা আজম নিজে উপস্থিত থেকে কর্নেল গুলজারের মৃত্যু নিশ্চিত করেন।
এর বাইরে আছেন কামরুল ইসলাম, সে সময়কার প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী। প্রথমে বোধহয় সে আইন প্রতিমন্ত্রী ছিল, হ্যাঁ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল। আইন প্রতিমন্ত্রী কামরুলে অভিযুক্ত প্রহসনমূলক অস্ত্র সমর্পণের সহায়তার মাধ্যমে অপরাধ সংগঠনের সুযোগ করে দেয়া, ষড়যন্ত্র বাস্তবায়নের সহায়তা এবং পাশাপাশি আসলে বিষয়গুলো নোট করে নেওয়া হয়েছে। এখনো পুরো দুঃখিত, পুরো রিপোর্টটি হাতে আসেনি। যাই হোক, ইন্ধন দাতা হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধ প্রতিরোধে সামরিক অভিযানে বাধা এবং 25 ফেব্রুয়ারি 2009 রাতে কয়েকটি পরিবারকে উদ্ধার করে বাকিদের হত্যাকারীদের হাতে ছেড়ে দেয়া। ওয়ারেসাত হোসেন বেলাল এবং মাহবুবা রাকিনী, এই দুই প্রাক্তন এমপি 25 ফেব্রুয়ারি 2009 তারিখে স্বপ্রণোদিত হয়ে বিডিআর পিলখানায় সদস্যদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য 4 নং গেটে যান এবং বিনা বাধায় তারা অগ্রসর হয়ে তারা নির্ভয়ে সেই পিলখানার ভেতরে প্রবেশ করেন এবং তারা যদি মানে ষড়যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট না হলে এবং পূর্ব থেকে যোগাযোগ না থাকলে হত্যাকারীরা গুলি বন্ধ করতো না। 25 ফেব্রুয়ারি বিকালে হত্যাকারীদের সাথে বৈঠকের নামে তারা সামরিক অভিযান পরিচালনা বাধাগ্রস্ত করেছেন। কমিশন তাদেরকে সেই অবৈধ সাধারণ ক্ষমার প্রেক্ষাপট তৈরি, সামরিক অভিযানের প্রতিবন্ধকতা, হত্যা, লুট, আসামি পলায়ন, সত্য গোপন করা, কমিশনের তদন্ত কাজে অসহযোগিতা কথা বলেন এবং এই জায়গায় মাহবুবা রাকিনী খুব সম্ভবত গ্রেপ্তার আছেন এবং তিনি কমিশনের সঙ্গে কথা বলেছেন। ওয়ারেসাত হোসেন বেলাল, যিনি কর্নেল তাহেরের ভাই, তিনি কোনো সহযোগিতা করেননি। আসাদুজ্জামান নূর, অভিনেতা আসাদুজ্জামান নূর এবং এমপি, তাকে সামরিক অভিযান পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযুক্ত করা হয়েছে। তানজিম আহমেদ সোহেল তাজ অত্যন্ত সজ্জন হিসেবে পরিচিত, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ষড়যন্ত্র, দেশ ও জাতির কাছে সত্য লুকানো এবং দায়িত্ব জ্ঞানহীনতা। সেই সময়ে সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং কমিশনের কাছে দেয়া সিপাহী সেলিমের যেই সাক্ষ্য, সেই সাক্ষ্যে বলা হয়েছে যে 20-21 জানুয়ারি শেখ সেলিমের বাসায় একটা বৈঠক হয়, সেখানে শেখ সেলিমের ছিল না, সে মানে সিপাহী সেলিম সেখানে ছিল না, কিন্তু সোহেল তাজের নেতৃত্বে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, শেখ সেলিমের কিছু লোকজন বিডিআর নিয়ে একটা মিটিং করে এবং সোহেল তাজ বিদেশে আছেন একটি দাবি করলেও তিনি যে এই ঘটনা যে ঘটবে এটি সোহেল তাজের নলেজে ছিল। সোহেল তাজ এটার আগাগোড়া সবই জানতেন এবং তার ব্যাপারে আরো বিস্তারিত কমিশন রিপোর্টে আছে বলে আমি জেনেছি। এই ব্যাপারে সকল তথ্য আমার হাতে আসছে। সোহেল তাজকে নিয়ে আমি আলাদা অনুষ্ঠান করার চেষ্টা করব এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিডিআর এর ভেতরে তাদের যে ইউনিফর্মের যে কাপড়ের যে গোডাউন, সেখান থেকে 9 থান ইউনিফর্মের কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোহেল তাজের দপ্তরে তার নির্দেশে বিডিআর হত্যাকাণ্ডের প্রায় মাসখানেক আগে পৌঁছে দেওয়া হয়েছিল এবং সে সময় বলা হয়েছিল যে সোহেল তাজ নিজে বিডিআর এর ইউনিফর্ম পরে বিডিআর সপ্তাহের অনুষ্ঠানে আসবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসবেন। তো বিডিআর এর সেই 9 থান কাপড়ের কি ব্যবহার হয়েছে আমরা পরবর্তী সময় নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এই ইউনিফর্মের কাপড় দিয়ে কাদেরকে পোশাক বানিয়ে দেওয়া হয়েছে। মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী, আপনারা জানেন যে শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং চরম বদমাইশ একটা লোক, চরম খুনি একটা লোক, মানে সেনাবাহিনীকে ধ্বংস করার পেছনে এই বদমাইশটা হচ্ছে মূল একটা কি বলবো একটা হাতিয়ার ছিল হাসিনার। এবং হাসিনার বাপের হত্যার প্রতিশোধ নিতে যে সেনাবাহিনীকে পদে পদে শেখ হাসিনা যেভাবে অপদস্থ করেছেন, যেভাবে ধ্বংস করার চেষ্টা করেছেন, তার মূল হাতিয়ার এই তারেক আহমেদ সিদ্দিকী। এবং এখানে তার সম্পর্কে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে মেজর জেনারেল তারেক সেনা অভিযান চালানোর বিপক্ষে অবস্থান নিয়ে অফিসারদেরকে হত্যার সুযোগ করে দেন। র্যাব যখন পিলখানায় প্রবেশের অনুমতি চায় তখন তিনি এবং মরহুম মেজর জেনারেল আবেদিন, তৎকালীন ডিজি SSF, তাতে বাধা দেন। পিলখানার বাইরে সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে তিনি একটি প্যারালাল কমান্ড প্রতিষ্ঠা করেন। পিলখানার হত্যাযজ্ঞ প্রতিরোধ করার চেয়ে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় নিরাপত্তা রক্ষা ও তার কাছে অধিক গুরুত্বপূর্ণ ছিল। তৎকালীন PSO AFD লেফটেন্যান্ট জেনারেল মুবিনকে তিনি সামরিক অভিযান পরিচালনা না করতে আদেশ দেন। একাধিকবার টেলিফোনে 9ম ডিভিশনের GOC মেজর জেনারেল আসহাবকে নির্দেশ দেন কোনোভাবেই যেন তার ডিভিশন থেকে ট্যাঙ্ক যেন ঢাকায় না আসতে পারে। একাধিকবার 46 ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজকে সেনা অভিযান পরিচালনা না করার নির্দেশ দেন। মেজর ওয়াকার, তৎকালীন মেজর বর্তমান সেনাপ্রধান, পিলখানার গেটের কাছাকাছি চলে আসার পর তিনি তাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেন। তার নির্দেশে সেনাবাহিনী পিলখানার গেটের কাছে তাদের অবস্থান পরিত্যাগ করে পেছনে চলে আসে। সাধারণ ক্ষমায় তার সম্মতি ছিল। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হয়েও
সেনা অফিসারদের হত্যা প্রতিরোধ করতে তার কোনো পরামর্শ বা উৎসাহ বা অনুরোধ ছিল না, এবং এই কারণে তারেক আহমেদ সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে এই যে হত্যা এবং ষড়যন্ত্র তদন্ত প্রক্রিয়া অবৈধ হস্তক্ষেপ, সরকার বিভিন্ন সময় যে দুটি তদন্ত কমিটি করেছে সেই জায়গাগুলো হস্তক্ষেপের অভিযোগ আনা হয়েছে। শাহিন সিদ্দিক, তারেক সিদ্দিকের ওয়াইফ, সেও তদন্ত কাজে বাধা দিয়েছে, শহীদ পরিবারদেরকে হুমকি দিয়েছে এবং তার মতো করে সে যে বিবরণ দিয়েছে সেই বিবরণ বলতে অনেককে বাধ্য করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আওয়ামী লীগের মন্ত্রী ছিল, সাবেক সেনা কর্মকর্তা, সেও কিন্তু সেনা কর্মকর্তাদের এই হত্যাকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেছে, তদন্ত প্রক্রিয়ায় তারা অবৈধ হস্তক্ষেপ করেছে। মতিয়া চৌধুরী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। মতিয়া চৌধুরীও খুব প্রভাবশালী ছিলেন হাসিনার কাছে। সামরিক অভিযান পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা। মেহের আফরোজ চুমকি সামরিক অভিযান সাবেক এমপি এবং অবৈধ ক্ষমার প্রেক্ষাপটে তৈরি করেছিল এই অভিযোগ। তোলাবালি আওয়ামী লীগ নেতা, স্থানীয়। তোলাবালি ষড়যন্ত্র, বিদ্রোহী, হত্যাকারীদের সাথে সমন্বয় এবং ষড়যন্ত্র বাস্তবায়নের সহায়তা, এই অভিযোগ। তোলাবালির পুত্র লেদার লিটনকে কমিশন বলছে হত্যাকারীদের সঙ্গে সহায়তা, বিদ্রোহী হত্যাকারীদের সমর্থনে মিছিল নিয়ে পিলখানায় প্রবেশ করে হত্যাকারীদের পালিয়ে যাতে সুযোগ করে দেয়া, তদন্ত কাজে সহায়তা না করা। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ 26 লং কোর্সের এই কর্মকর্তা, সে পিলখানার ভেতরে সে এই ঘটনার আগেই ডিএডি নাসিরের সঙ্গে যে বেশ কয়েকবার মিটিং করেছেন, কথা বলেছেন এবং ঘটনার দিন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পিলখানার বাইরে তিনি অবস্থান নিয়েছিলেন। অস্ত্র সমর্পণ নাটক, পিলখানায় যোগাযোগের নামে বিদ্রোহী হত্যাকারীদের সাথে সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আমরা যদি প্রাক্তন সামরিক কর্মকর্তাদের একটা তালিকা দেওয়া হয়েছে এখানে, এটি হচ্ছে পলিটিক্যাল, আমি যদি একটু নিয়ে আসি, আমার মনে হয় যে সবকিছু আসলে এত এক হাতে করতে যে রকম সমস্যা হয়। এটাকেই প্রাক্তন সামরিক কর্মকর্তা বৃন্দের যে তালিকা, সেই তালিকায় প্রথমেই রাখা হয়েছে জেনারেল মইনু আহমেদকে। জেনারেল মইনু আহমেদ সেনাপ্রধান, এবং সেনাপ্রধান হিসেবে মইনু আহমেদ যে দায়িত্ব ছিল, সকাল 9টার পরপরই মইনু পিলখানায় কিছু একটা হয়েছে জানতে পারেন, কিন্তু মইনকে মেজর জেনারেল শাকিল টেলিফোনে বিডিআরের ভয়াবহ পরিস্থিতির কথা জানানোর পরেও সে সেনাবাহিনী বা 46 ব্রিগেডকে পিলখানায় যাওয়ার নির্দেশ দিলে অভিযান পরিচালনার কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেয়নি। 10:45 পিলখানার গেটে 46 ব্রিগেডের প্রথম দলটি পিলখানার গেটে পৌঁছালো, আদেশের অভাবে তারা আক্রমণ পরিচালনা করতে পারেনি সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও, এবং কনিষ্ঠ অফিসার আক্রমণ পরিচালনা করতে উদ্যত হলো, তাদেরকে আক্রমণ পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। জেনারেল মইনু আহমেদ অপারেশন পরিচালনার ব্যাপারে সিডিএস কে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না দিয়ে শেখ হাসিনার বাসভবন তৎকালীন যমুনায় তার জন্য অপেক্ষায় বসে থাকেন, এবং শেখ হাসিনা, জানা যায় যে শেখ হাসিনা বেশ 1.5-2 ঘন্টা তাদেরকে বসে রেখে পরে সাক্ষাৎ দেন। এর মধ্যে বিডিআরের সকল হত্যাযজ্ঞের মূল একটা পার্ট শেষ হয়ে যায়। তো বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সশস্ত্র বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনার প্রস্তুতি নিয়েছে জেনেও তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি। পিলখানায় সেনা অভিযান চালালে ভারতীয় বাহিনী বাংলাদেশে প্রবেশ করবে এবং প্রবেশ করলে আর কখনো ফেরত যাবে না, এমন অদ্ভুত যুক্তি কমিশনের সামনে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি খুব সম্ভবত কমিশনের কাছে একটা লিখিত স্টেটমেন্ট পাঠিয়েছেন, আমরা যে রিপোর্টে যেটি দেখছি। তো হত্যাকারীদের মানে মইনু আহমেদের এই যে কি বলবো স্লো মুভমেন্ট, বা সেও এই পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকারীরা যে সময় ক্ষেপণ, তাতে হত্যাকারীরা অফিসারদেরকে খুঁজে হত্যা করার সুযোগ পায়। সেনাবাহিনী পিলখানা নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ছেড়ে চলে আসায় হত্যাকারীরা পিলখানা ছেড়ে পালিয়ে যাওয়ার মহাসুযোগ কাজে লাগে। অর্থাৎ সেনাবাহিনীকে পিলখানার কাছে থেকে আবাহনী মাঠের ভেতরে নিয়ে যাওয়া হয়, পিলখানায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে অফিসারদের পরিবারের উপরে অমানবিক নির্যাতন চালানোর সুযোগ পায়, লুটপাটের সুযোগ পায়, পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আবাহনী মাঠে সমাবেশ এলাকায় সমবেত হওয়ার সাথে সাথে আবাহনী মাঠে যখন আর্মি যে ঢোকে, তখন আসলে 46 স্বতন্ত্র ব্রিগেড থেকে পিলখানার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হত্যাকারী এবং ষড়যন্ত্রকারীদের হাতে চলে যায়। এই বিষয়গুলো নিয়ে মঈনকে অভিযুক্ত করা হয়েছে, যদিও মঈন আমেরিকায় বসে আছে, লুকিয়ে আছে, পালিয়ে আছে।
এবং মাঝে মধ্যে সে নানা রকম বক্তব্য দিয়েছে এই পিলখানার তার নাকি কোনো সংশ্লিষ্টতা নাই এটি নিয়ে। এবং পাশাপাশি এটার পেছনে তার সাথে যে 111-এর যেই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের যে প্রচেষ্টা, প্রণব মুখার্জির সঙ্গে তার যে সম্পর্ক, ভারতের কাছে তার যে আশ্রয় চাওয়া, এই সবকিছু মিলিয়ে এই বিষয়টি কমিশনের রিপোর্টে এসেছে। এবং ব্যক্তিগত সুবিধা নিশ্চিত করতে তিনি বিদেশি শক্তির অনুকম্পা প্রার্থনা করেছেন এবং হাসিনার বাপের হত্যার প্রতিশোধ, পাশাপাশি রৌমারী এবং পদুয়া সীমান্তে ভারতীয় বাহিনীর যে পর্যদস্ত হওয়া, সেই পর্যদস্ত হওয়ার কারণে এগুলো একটি অন্যতম কারণ। এবং 111-এর সময় ডিজিএফআই জিজ্ঞাসাবাদ, এই সবকিছু মিলিয়ে যে ক্ষোভ, সেই ক্ষোভগুলোকে তিনি জেনেও বুঝেও সেনা কর্মকর্তাদের হত্যায় নীরবে সমর্থন দিয়ে গেছেন। তৎকালীন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ, তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস.এম. জিয়াউর রহমান, তাদেরকে সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী হাসিনা তৎকালীন এবং সেনাপ্রধানকে সম্মত করার চেষ্টা করেছে মর্মে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই অভিযোগে তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। এবং বিমান বাহিনীর হেলিকপ্টার দুপুরের দিকে যখন পিলখানার উপরের থেকে লিফলেট বিলি করার চেষ্টা করে, তখন সেই হেলিকপ্টারে গুলি করার পরেও তারা প্রতি আক্রমণ তারা করেনি। জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সিনাই ইবনে জামালি ছিলেন হচ্ছে সিজিএস তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ। সেনাপ্রধান যেহেতু যমুনায় হাসিনার জন্য বসে আছে, তখন সামরিক অভিযান পরিচালনার দায়িত্ব তার উপরই বর্তায় বলে কমিশন মনে করে। এবং তিনি 46 ব্রিগেড বা সেখানকার উপস্থিত কাউকে কোনো সঠিক নির্দেশনা দেননি। কমিশন তাকে সামরিক অভিযান পরিচালনায় উদ্যোগী না হওয়া এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সাবেক সেনাপ্রধান মানে জেনারেল মঈনকে কনভিন্স করা বা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে যে এখানে যে একটা সামরিক অভিযান খুব জরুরি, সে বিষয়টি তিনি কোনো ভূমিকা নিয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। জেনারেল আজিজ, সাবেক সেনাপ্রধান, সামরিক শৃঙ্খলা ভঙ্গ করে জেনারেল আজিজ কিন্তু সে সময় তার কোনো কাজ না থাকলেও আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে সে পিলখানার সামনে চলে যায়। দুঃখিত। বিডিআরে থাকার সময় তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ছিল। ব্যারিস্টার তাপসের হত্যা চেষ্টা মামলায় সে প্রায় 5 জন অফিসারকে নিয়ম ভঙ্গ করে ডিজিএফআই হাতে তুলে দেয়। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার ধারাবাহিকতায় সেনাপ্রধান হিসেবেও সে বহু মেধাবী অফিসার, দেশপ্রেমিক অফিসারকে চাকরিচ্যুতি করে, পদোন্নতি বঞ্চিত করে, অযোগ্য অফিসারদের রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি ও নিয়োগ দিয়ে সেনাবাহিনীকে একটি প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা যদি দেখি, আমরা পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মইনুল হচ্ছে বিডিআর এই হত্যাকাণ্ডের পরপরই যিনি ডিজি হিসেবে দায়িত্ব নেন, সেই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম যখন বিডিআর ডিজি, তখন অস্বাভাবিকভাবে বিডিআর সদস্যদের মৃত্যু ঘটেছে, যেটি তিনি প্রতিরোধ করতে পারেননি। ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টার যে ভুয়া মামলা, সেই মামলায় অফিসারদেরকে ডিজিএফআই হাতে তুলে দিয়েছেন এবং অফিসারদের পরিবারকে কোনো তথ্য দেননি, কোনো সহায়তা করেননি। সামরিক অফিসারদের অধিকার লঙ্ঘন করেছেন এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, আপনারা জানেন অনেক আলোচিত ব্যক্তি জেনারেল হাসান সারওয়ার্দী, কমিশন তাকে অভিযুক্ত করেছে। তাকে অভিযুক্ত করার ক্ষেত্রে মূল জায়গা হচ্ছে, তাকে অভিযুক্ত করার জন্য তারা বলছেন যে ঘটনাস্থলে তিনি গিয়েছিলেন এবং বিদ্রোহের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের বদলে আওয়ামী লীগের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন, সামরিক শৃঙ্খলা ভঙ্গ করেন এবং তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাকিম আজিজ, তিনি সেই সময় 46 ব্রিগেডের কমান্ডার ছিলেন এবং অপারেশনাল অর্ডার অনুযায়ী ব্যবস্থা না নেওয়া, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে প্রতি আক্রমণ না করা, সামরিক চেইন অফ কমান্ড ভাঙা, হত্যা, নারী ও শিশু নির্যাতন বিষয় নিশ্চিত হওয়ার পরেও সামরিক অভিযান পরিচালনা না করে সম্পূর্ণ ব্রিগেডকে নিয়ে পিছু হটে আসা, সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবেক সেনাপ্রধান এবং সিজিএস কে তিনি যে প্রভাবিত করার চেষ্টা করেছেন বা সম্মত করানোর চেষ্টা করেছেন, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুল আলম চৌধুরী হত্যাকাণ্ডের সময় 44 রাইফেলস এর ব্যাটালিয়ন অধিনায়ক ছিলেন এবং তাকে কিন্তু আসলে মূল বদমাশ কিন্তু সে নিজে বিডিআর এর 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক থাকলেও সে মূল যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ ছিল এবং সে খুব ঠান্ডা মাথায় জানতো যে কখন কি হবে, কিভাবে কি হবে। এবং এই শামসুল আলম সে সময় যে বিডিআর এর যে সিপাহী সেলিম সহ যারা ছিল তাদেরকে সে শেখ সেলিমের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এবং তারা
সে আরো বেশ কিছু ঘটনার সঙ্গে যুক্ত, যেগুলো নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করতে হবে। কর্নেল শামসকে ষড়যন্ত্রী হত্যাকারীদের হত্যাকাণ্ড করার সুযোগ করে দেয়া এবং দেশ ও জাতির কাছে সত্য লুকানোর অভিযোগ আনা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা তাপস হত্যা চেষ্টার ঘটনায় যে আদালত করা হয়েছিল, যে ট্রাইব্যুনাল করা হয়েছিল সেনাবাহিনীর ভেতরে, তার প্রধান ছিল, তার সঙ্গে যুক্ত ছিল, এবং সে তাপস হত্যা চেষ্টার ঘটনায় অফিসারদেরকে ফাঁসানোর অভিযোগ আনা হয়েছে। তদন্ত আদালতের প্রধান হিসেবে আলামত যাচাই না করে অসত্য তথ্য প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেছে। বিডিআর কমিশনে সে মিথ্যা সাক্ষ্য দিয়েছে এবং নির্যাতনের মাধ্যমে সাদা কাগজে সাক্ষ্য গ্রহণের পর উক্ত কাগজে স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিখে তদন্ত প্রতিবেদন সম্পন্ন করেছে। বিশেষ করে তাপস হত্যা মামলা নামে যে ভুয়া মামলা করা হয়, সেই মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন তাপস হত্যা চেষ্টার যে ভুয়া মামলা, সেই মামলা অফিসারদের ফাঁসানোর জন্য তার কর্মকাণ্ড জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তদন্ত আদালতের সদস্য হিসেবে সেই অসত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং কোর্ট মার্শালে নতুন করে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে আদালতের উদ্ঘাটিত তথ্যকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করে বিচারের কার্যক্রম শেষ করেছে। ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরওয়ার, তার ক্ষেত্রেও আসলে ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টা মামলার মাধ্যমে যে অফিসারদেরকে ফাঁসানো হয়েছে তাদের বিষয়টি আনা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, তৎকালীন ডিজিএফআই প্রধান, কারণ বিডিআর এর এই হত্যা কাণ্ড শুরু হওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই বিডিআর এর ভেতরে কিন্তু লিফলেট বিতরণ চলছিল এবং লিফলেটের একটা জায়গায় তারা লিখেছিল যে যদি তাদের দাবি না মানা হয় তাহলে সেনা কর্মকর্তাদের তারা কুকুরের মতো তাড়াবে, কুকুরের মতো, এরকম একটা খুব বাজে টার্ম তারা ব্যবহার করে। তো সেই তারপরেও কিন্তু ডিজিএফআই এর কাছে এই তথ্য থাকার পরেও তারা কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। লিফলেটের বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া, গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার শীর্ষ গোয়েন্দা সংস্থা ডিজি হওয়া সত্ত্বেও বিডিআর হত্যাকাণ্ডের আগাম তথ্য সংগ্রহে ব্যর্থ হওয়া, হাসিনাকে বা সেনাপ্রধানকে কার্যকর উপদেশ প্রদানে ব্যর্থ হওয়া, হত্যাকাণ্ড চলার সময় বিডিআর এর ডিজি নিহত হওয়ার সংবাদ পাওয়া সত্ত্বেও সেটি প্রকাশ না করে সেনাবাহিনী তথা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা প্রকাশ করা, এবং পাশাপাশি আমি তো বলবো যে র্যাবের পেট্রোল দল সেই সময় সেখানে বেশ কিছু হত্যাকারীকে ধরে আবাহনী মাঠে নিয়ে এসেছিল, তাদেরকে তার নির্দেশে ছেড়ে দেওয়া হয় এবং তাপস হত্যা চেষ্টার যে ভুয়া মামলা, সেই পাঁচজন অফিসারকে ফাঁসানো এবং গুম করা। লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, বহুল আলোচিত দুর্বৃত্ত বাংলাদেশ সেনাবাহিনীর, সে তখন সিআইবি প্রধান ছিল, ডাইরেক্টর সিআইবি, তার যে ব্যর্থতা লিফলেটের বিষয়ে তার যেই জানার পরেও সেটির ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়া, হত্যাকাণ্ডের কোনো আগাম তথ্য সংগ্রহে ব্যর্থ হওয়া, সামরিক অভিযান পরিচালনার সুপারিশ করার জন্য ডিজিএফআই কে কার্যকর উপদেশ প্রদানে ব্যর্থ হওয়া, এবং 25-26 ফেব্রুয়ারি পিলখানার যে সেনা কর্মকাণ্ড প্রস্তুতি চলছিল সেটি সে ক্রমাগত তারিক সিদ্দিকীর নলেজে আনে এবং তাকে জানিয়ে বারবার সেই সেনা অভিযানে বাধাগ্রস্ত করে এবং তদন্ত কার্যক্রমে সে বাধা সৃষ্টি করেছে। মেজর জেনারেল ইমরুল কায়েস, ডিজিএফআই ডাইরেক্টর সিআইবি, তার ব্যাপারেও এই বাধা প্রদান সহ ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মেজর জেনারেল সুলতানুজ্জামান সালেউদ্দিন, ডিজিএফআই তে কর্মরত ছিল জেনারেল সালেহ, এবং তিনি 25 ফেব্রুয়ারি 2009 তারিখ বিকেলে বা রাতে এনটিএমসি তে যান এবং দীর্ঘ সময় নেটওয়ার্ক মনিটরিং করেন। পিলখানায় অবস্থানরত অফিসারদের অবস্থান নির্ধারণ করে, অর্থাৎ অফিসারদের যাদের কাছে মোবাইল ছিল, যারা বিভিন্ন জায়গায় লুকিয়েছিলেন, সেই অফিসারদের মোবাইলের নাম্বার ধরে এনটিএমসির মাধ্যমে তাদের সিগন্যাল শনাক্ত করে হত্যাকারীদের কাছে তিনি পাঠিয়েছেন, এই অভিযোগ আনা হয়েছে। এবং অফিসারদেরকে এবং তাপস হত্যায় 5 জন নির্দোষ অফিসারকে, সার্ভিং অফিসারকে ফাঁসিয়ে দিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চেইন অফ কমান্ড ভঙ্গ করে পিলখানায় মোবাইল মনিটরিং সহ তার বিরুদ্ধে 9টি অভিযোগ আনা হয়েছে। এরপরে আমরা যদি যাই ডিজিএফআই এনএসআই এর ফজলে আকবরের কথা বললাম, মামুন খালেদ, ইমরুল কায়েস এবং সুলতানুজ্জামান সালেউদ্দিন, ডিজিএফআই এর এই 4 জন, এনএসআই এর 2 জন, মেজর জেনারেল শেখ মনিরুল ইসলাম এবং জেনারেল টি এম জুবাইর, তারা তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছেন সাবেক এবং ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। এরপরে আমরা যদি যাই র্যাব বিডিআর, দুঃখিত, র্যাব বিডিআর এর তৎকালীন জনাব হাসান মাহমুদ খন্দকার,
মেজর জেনারেল রেজানুর খান, হাসান মাহমুদ খন্দকার র্যাব ঘটনাস্থলে উপস্থিত হলেও তাকে নিষ্ক্রিয় রাখে এবং হত্যা, গুম, লুণ্ঠন, নারী ও শিশু নির্যাতনে সহায়তা করে। মেজর জেনারেল রেজানুর খান তার দায়িত্ব ছেড়ে যমুনায় যে বসেছিল হাসিনার কাছে, পিলখানার ৩, ৪ ও ৫ নম্বর গেটে র্যাব অবস্থান নিলেও সে তাদেরকে গুলি ছুটতে এবং প্রবেশ করতে বাধা দেয় এবং সে টোটালি তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেড অভিযুক্ত অফিসারদেরকে তাপস হত্যা মামলায় তাদেরকে সংযুক্ত থাকা অবস্থায় সে নির্মম নির্যাতন করে এবং সার্ভিং অফিসারদেরকে কোর্ট মার্শালে কোন ধরনের সহায়তা করে নাই। অফিসারদের স্ত্রীদেরকে তারা হুমকি দেয়, হুমকি দিয়ে স্বামীদের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করে। মেজর জেনারেল জিয়াউল হাসান, এই খুনি জিয়াউল হাসান যে এখন গ্রেপ্তার আছে, যার বিরুদ্ধে খুনের গুণের অসংখ্য অভিযোগ, তার বিরুদ্ধে সাক্ষীদের গুম এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। আপনারা জানেন যে সেই সময় বিডিআরের যেসব সৈনিক ঘটনা পর্যবেক্ষণ করেছেন, বিভিন্ন বিষয়ে যারা তথ্য পেয়েছেন, তাদের সবাইকেই একদিন পরেই দেখা গেছে যে তারা নাই, তারা মারা গেছেন, তাদের স্ট্রোক হয়েছে, তারা এই হয়েছেন ওই হয়েছেন, এই করে সে প্রকৃত ঘটনা জানা সাক্ষীদেরকে সে গুম করেছে এবং হত্যা করেছে। ব্রিগেডিয়ার জেনারেল আজিম আহমেদ সে সময় র্যাবের ডিরেক্টর ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের ব্যাপারে অভিযোগ আনা হয়েছে। জেনারেল আজিম তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন। তবে বিডিআর এর বেশ কয়েকজনকে তারা অভিযুক্ত করেছেন, বিশেষ করে যারা মারা গেছেন হত্যাকাণ্ডে মারা গেছেন, জেনারেল শাকিল আহমেদ, কর্নেল মুজিব, এদের ব্যাপারেও তারা অভিযোগ এনেছেন যে তারা বলছেন যে অনিয়মকে তারা প্রশ্রয় দিয়েছেন, কমান্ডে শৈথিল্য তারা প্রদর্শন করেছেন এবং সরকারকে গোয়েন্দা তথ্য অবহিত করেনি এবং এর মধ্যে কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করেছেন। এই হচ্ছে গিয়ে বিডিআর এর ব্যাপারে। পাশাপাশি পুলিশের ব্যাপারে যে তথ্যগুলো এসেছে, পুলিশের আইজিপি নূর মোহাম্মদ, তৎকালীন আইজিপি, তাকে অস্ত্র সমর্পণ নাটকের ব্যাপারে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সকল পরিবারকে উদ্ধার না করে শুধুমাত্র নিজের মেয়ে এবং কয়েকটি পরিবারকে পিলখানা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার মাধ্যমে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সত্য গোপন করা এবং সাধারণ ক্ষমার ক্ষেত্র তৈরিতে তাকে সহায়তা করার জন্য অভিযুক্ত করা হয়েছে। অপরাধীদের পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ না জানার জন্য অভিযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার নাঈম আহমেদ কে অভিযুক্ত করা হয়েছে ক্রাইম সিন কার্যকরভাবে নিয়ন্ত্রণ না করা এবং অপরাধীদের পালিয়ে যাওয়া প্রতিরোধ করতে না পারা। অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এসবি বাহারুল আলম বর্তমান আইজিপি, বাহারুল আলমকে অভিযুক্ত করা হয়েছে কমিশনের রিপোর্টে যে কমিশনের তদন্তে অনুমান ভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা, রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনায় সরকার বিরোধীদের ফাঁসানো, মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপানো, অর্থাৎ বিএনপি জামাতের উপর দায় চাপানো, মিছিলকারীদের শনাক্ত না করা, এসবির তৎকালীন মাঠ পর্যায়ের টিমের পরিচয় না জানিয়ে এবং উক্ত টিম কর্তৃক সংগৃহীত তথ্য প্রমাণাদি কমিশনের চাহিদা অনুযায়ী প্রদান না করে তিনি কমিশনকে অসহযোগিতা করেছেন বর্তমান আইজিপি বাহারুল আলম। অতিরিক্ত আইজিপি পলাতক মনিরুল ইসলাম, সে মূলত তাপস হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলাকে ম্যাচিউর করার জন্য সে ডিজিএফআই কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে এবং বিডিআর এর তদন্ত ঘটনায় সে অসহযোগিতা করে। ডিআইজি আব্দুল কাদের আকন্দ এবং তার অধীনস্থ যে তদন্ত দল, তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাক্ষীর পাওয়া গেলেও আওয়ামী লীগের ব্যক্তিবর্গের নাম অভিযোগপত্রে তারা নেননি। সাক্ষ্য পাওয়ার পরেও মোবাইল ফোন, সিরিয়া সংগ্রহ করে প্রযুক্তিগত সাক্ষ্য প্রমাণ অভিযোগপত্রে উপস্থাপন করেননি, আলামত নষ্ট করেছেন। যদি এখানে কালা আছে
আমার মনে হয় আমার সাউন্ডের মধ্যে একটা সমস্যা হয়েছে। মিডিয়া থেকে সাংবাদিক মন্দির সাহা, মঞ্জুর হাসান বুলবুল এবং জহিরুল ইসলাম মামুন, জয় মামুন, তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং মন্দির সাহা এবং জয় মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বিদ্রোহীদের পক্ষে পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করে বিদ্রোহকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন, অপপ্রচারের মাধ্যমে বিদ্রোহকে ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। পাশাপাশি মঞ্জুর হাসান বুলবুল নিরপেক্ষতা নিশ্চিত না হয়ে সংবাদের গুরুত্ব না বুঝেই তিনি সেটি প্রচার করে জনগণকে বিভ্রান্ত করেছেন। এবং বিডিআর এর ব্যাপারে যে কমিটি করা হয়েছিল 2009 সালে, দুটি কমিটি, সেই কমিটির কেউ অভিযুক্ত করেছে স্বাধীন কমিশন, এবং এই কমিশনে যে বলা হচ্ছে যে এটি একেবারে রিপোর্ট থেকে নেয়া, যে 2009 সালে গঠিত জনাব আনিসুজ্জামানের নেতৃত্বাধীন জাতীয় তদন্ত কমিটি, এই কমিটির তদন্তের বিষয়ে কমিশনের যে মতামত সেটি হচ্ছে ফরমাইশি তদন্ত পরিচালনা, এবং সাবেক সচিব আনিসুজ্জামান যে 2009 সালে জাতীয় তদন্ত কমিটির প্রধান ছিল, সে এই কমিশনে সাক্ষী দিতে না এসে তদন্ত কাজে অসহযোগিতা করেছে। এবং 2009 সালে গঠিত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন সেনা তদন্ত কমিটি, তাদের ব্যাপারে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ফরমাইশি তদন্ত পরিচালনা করেছেন। তদন্তে অনেক তথ্য উঠে এলেও প্রতিবেদনের মতামত বা সুপারিশে সেগুলোর বিষয়ে কিছু উল্লেখ না করে তিনি তথ্য গোপন করেছেন বলেও জেনারেল জাহাঙ্গীরের এই কমিশনকে অভিযুক্ত করা হয়েছে। এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে এখানে আমাদের কাছে যে তথ্যগুলো আছে মোটামুটি 50 জনেরও বেশি কে অভিযুক্ত করেছে এই তদন্ত কমিশন, যে স্বাধীন তদন্ত কমিশন। এবং এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এখানে তারা বলছেন যে শাস্তির জায়গাতে তারা বলছেন যে কমিশনের মতামতের 110 থেকে 118 পর্যন্ত স্তবকে বর্ণিত কৃত অপরাধ সমূহের জন্য পরবর্তী স্তবক সমূহের বর্ণিত ব্যক্তিবর্গকে দেশের প্রচলিত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে সুপারিশ করা হলো। এবং আপনারা যদি দেখেন যে কমিটির যেই ধারাটি আছে এটি 115 নাম্বার, 110 থেকে 118 পর্যন্ত 8টি ক্যাটাগরিতে তারা অভিযুক্তদের ব্যাপারে বিবরণ দিয়েছেন। এবং জেনারেল জাহাঙ্গীরের এই যে বিষয়টি এটি 115 নম্বরে আছে, অর্থাৎ জেনারেল জাহাঙ্গীরের শাস্তির ব্যাপারেও তারা সরকারের কাছে সুপারিশ করেছেন তথ্য গোপন এবং ফরমাইশি তদন্ত পরিচালনা, বিডিআরের হত্যাকাণ্ডের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক, আমি আশা করছি আমার সঙ্গে মেজর সুমন যোগ দেবেন এখনই। আমরা তার কাছ থেকে একটু বিশ্লেষণটা জানবো যে কেমন হলো এই রিপোর্ট। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার তদন্ত কমিশনের যে তার মতামত দিয়েছেন, কারণ সে সময় তিনি 46 ব্রিগেডের মেজর হিসেবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকে দেওয়া হয়েছিল তিনি চাইলে অনলাইনেও বক্তব্য দিতে পারেন, তিনি চাইলে লিখিত বক্তব্য পাঠাতে পারেন, কিন্তু তিনি নিজে উপস্থিত হয়ে কমিশনে সাক্ষ্য দিয়েছেন। মেজর সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই যে রিপোর্ট বা অভিযুক্ত যাদেরকে করা হয়েছে সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি, আপনার পর্যবেক্ষণটা কি আমাকে যেতে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের মনে কিন্তু একটা শঙ্কা ছিল যে অনেক প্রতিকূলতা, তার মধ্যে এই কমিশন কতটুকু কাজ করতে পারবে। আপনারা জানেন কি ধরনের ফুল স্টপ, নন স্টপ, কমা, নো ইফস এন্ড বাট এই সমস্ত ছিল। এর বাদেও আরেকটা জিনিস ছিল যেটা আমরা সবসময় জানি বা বুঝি, স্বীকার করতে চাই না হয়তো, সেটা হচ্ছে আমাদের যেই শত্রু, সব থেকে বড় শত্রু ভারত, সে কি চায়, তার মেইন চাওয়াটা হচ্ছে, তার কাছে হচ্ছে বাংলাদেশে 3টা জিনিস আছে, যে 3টা জিনিসকে সে ভয় পায়। একটা হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, 2 নম্বর হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং জনগণ, 3 নম্বর হচ্ছে আমাদের যে ইসলামিক মূল্যবোধ। এই 3টা জিনিসকে তারা কখনো এক হতে দেয় না। এবং এখনো আজকে 2025 সালেও আপনারা বিপ্লব পরবর্তী সময় আপনারা দেখছেন যে এই 3টা জিনিসকে তারা কখনো এক হতে দিতেছে না। তো সেই প্রেক্ষিতে আমাদের কাছে একটা শঙ্কা ছিল যে ডিপ্লোম্যাটিক বা অন্যান্য জিনিস চিন্তা করে কি কেউ ভয় পাবে এই কমিশনে ভারতের নাম আনতে, বা রাজনৈতিক সংশ্লিষ্টতা, যেটা আমরা শুনছিলাম কমিশনের শুরুতেই যে না, এখানে শুধুমাত্র বিডিআরের সৈনিকরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তার সাথে কোনো সামরিক অথবা রাজনৈতিক অথবা বিদেশি শক্তি যুক্ত ছিল না, ফুল স্টপ। আমরা এখন দেখছি এখানে কোনো ফুল স্টপ নাই। এই কমিশন অত্যন্ত সাহসের সাথে, অত্যন্ত পরিশ্রম করে এই জায়গাগুলোতে তারা তথ্য উঠে আনছেন। এবং একটা জায়গায় আমি আপনাকেও ধন্যবাদ দিতে চাই, এবং যারা এই জিনিসটা নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছেন। দেখেন, শত প্রতিকূলতার মাঝে লোকে বলছে অনেক সময় ভুয়া গুজব ছড়াচ্ছেন, খামাখা লোকজনের নামে বা ভারতের নামে কথা বলতেছেন। আমাকে ভাই লোকে বলতো আর নতুন কোন গুজব নিয়ে আসতেছো। তো দেখেন ভাই, আমরা আপনার অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আমরা যে আলোচনাগুলো করেছিলাম, আজকে যে রিপোর্টটা এবং গতকালকে তাদের যে ব্রিফিং হয়েছে, সেখানে কিন্তু অলমোস্ট আমি বলবো 99% একই জিনিস উঠে আসছে আলহামদুলিল্লাহ। এবং তারা সাহসের সাথে সেখানে ভারতের নামটা, ভারতের যে রাজনৈতিক কি কারণে তারা সেটা করছিল,
সেই জিনিসটা উঠে আসে। পদুয়ার উমারির কথা সেটা বাদেও ভারত কখনই বাংলাদেশে আওয়ামী লীগ বা হিন্দুত্ববাদ ছাড়া আর কিছুকে উঠতে দেবে না। আমাদের জাতীয়তাবাদী এবং ইসলামিক শক্তিগুলোকে এক হইতে দেবে না। আমাদের সেনাবাহিনীকে দেশের কাছাকাছি থাকতে দিবে না, শক্তিশালী থাকতে দিবে না। সেই কারণে তারা এটা করছে। এবং আমরা যদি এখনো, এটা আমি শেষের কথাটা প্রথমে বলিনি, এখনো যদি এই জায়গাটাতে এক না হতে পারি, আমাদের শক্তিশালী সেনাবাহিনী, শক্তিশালী গোয়েন্দা সংস্থা, জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির ঐক্য, এটা না পারি, বিডিআর 2.0 ঘটানোর জন্য কিন্তু ভারত বসে আছে। বাট এই যে একটা রিপোর্ট পাবলিশ হলো, সেটার ফার-রিচিং ইম্প্যাক্ট আমি বলি, রাজনৈতিক ভাবে আমরা একটা রক্ষা কবচ তৈরি করলাম যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো কবরে চলেই গেছে, বাকি যারা আছে ভবিষ্যতে কখনো এই ধরনের দেশকে নিয়ে, দেশের বাহিনীকে নিয়ে তাদের ছিনিমিনি খেলবার কোনো চেষ্টা করবে না। 2 নম্বর, যারা গাদ্দার আছে, রাজনৈতিক নেতৃত্বের সুবিধা পাওয়ার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাওয়ার জন্য যে গাদ্দারি করা, সেই গাদ্দারি করার জায়গায় আসবে না। 3 নম্বর, আমরা একটা এই জায়গা থেকে একটা সুস্পষ্ট জায়গায় আসতে পারি, হোয়াট ইজ কমান্ড। আমাকে যেটা হচ্ছে লফুল কমান্ড জিনিসটা এবং চেইন অফ কমান্ড, এই দুইটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার একটা সুযোগ আছে। তো কমিশনের যেই গতকালকে তাদের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে তারা মোটামুটি একটা ধারণা দিয়েছেন। আপনি আপনার সোর্স ব্যবহার করে এখানে বেশ কিছু তথ্য ভিতর থেকে উঠে আনতে পারছেন। এবং আমার মতে ওনারা তো বলেছেন যে এটা একটা নন ক্লাসিফাইড, পরিষ্কারভাবে বলেছেন নন ক্লাসিফাইড ডকুমেন্ট। তারপরও আমি কেন দেখতে পাচ্ছি যে সরকারের একটা মহল থেকে বলা হচ্ছে যে এখন এটা ক্লাসিফাইড, তারা বিবেচনা করে দেখবে যে কি জনসম্মুখে আনা যায় কিনা। ভাই, এখানে যারা আছে নিশ্চিতভাবে আপনি ধরে নিন এটা স্বাধীন তদন্ত কমিশন। তারা কাউকে ক্ষতি করবার জন্য, কারণ আমি কলঙ্ক দেওয়ার জন্য এসব কিছু তথ্য বের করে নাই। তারা যে কষ্টটুকু করেছেন, তারা যে জিনিসটা বের করে এনেছেন, সেটা জানবার অধিকার শুধু আপনার আমার না, বাংলাদেশের প্রতিটা জনগণের আছে, বিশ্বের প্রতিটা দেশের প্রতিটা জনগণের আছে কিভাবে নক্ষজনকভাবে এটা হয়েছিল। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে, ভারত বা ডিপ্লোম্যাটিক কারণে কোনো ভাষুর বা কারণ আনতে আপনারা চান না, আপনার একটা রিডাক্টেড ভার্সন, যেটা বলা হয় যে মূল প্রতিবেদন, সেখানে আপনি কালো কালি দিয়ে কিছু অংশ, কিছু নাম, সেটা যদি সেন্সিটিভ হয় সেটাকে আপনি কালো কালি দিয়ে ঢেকে দেন। বাট জনগণকে আজকের মধ্যে আমার আহ্বান থাকবে, এই সমস্ত ডকুমেন্টে আপনি অ্যাক্সেস দিবেন। আমাদের জানার অধিকার আছে, আপনি ভিতর থেকে ইনসাইড ইনফরমেশন আমরা জানলাম সেটা তো হবে না। আর ওভারঅল আমি বলবো, তাদের যেই তদন্তে যেই অভিযোগগুলা, যে বর্ণনাগুলো উঠে এসছে এবং উপসংহার, প্রতিটা কিন্তু সিনক্রোনাইজড। এমন না যে তদন্তের একটা অংশের সাথে আরেকটা অংশ, বা একটা ব্যক্তির একটা অ্যাক্টের সাথে অন্য আরেকটা ব্যক্তির অ্যাক্ট, সেটা সাংঘর্ষিক, এমন কিছুই নাই। সুতরাং এবং সুমন ভাই, ধরেন জেনারেল ফজলুর রহমান, আসলে আমরা তার ব্যাপারে প্রথম থেকে ভূমিকা ছিলাম যে তাকে যেন দায়িত্ব দেওয়া হয় এবং এটা যেন কমিটি না হয় কমিশন হয়। এগুলো নিয়ে অনেক নাটক আপনি তো দেখেছেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং ফাইনালি কিন্তু ফজলুর রহমান সাহেব ধরেন যে রিপোর্ট দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে বর্তমান যে আইজিপি, তিনিও এটাতে অভিযুক্ত, তাকে অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভিযুক্ত তালিকায় রাখা হয়েছে। তো এটা আমার মনে হয় ফজলুর রহমান সাহেব দায়িত্বে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে, তাকে আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন। পাশাপাশি আমি বলছিলাম, আপনি শুনেছেন কিনা আমি জানি না, যে জেনারেল ওয়াকার, তিনি ফুলেস্ট অফ ইফ বাট যাই বলেন, তিনি কিন্তু কমিশনে এসে সাক্ষ্য দিয়ে গেছেন। তার যে সাক্ষ্য, এবং তাকে অপশন দেওয়া হয়েছিল, তিনি চাইলে অনলাইনেও আসতে পারতেন, অনলাইনেও অ্যাটেন্ড করতে পারতেন, বা লিখিত ভাবেও তিনি জমা দিতে পারতেন। তিনি কমিশনে এসে জমা দিয়েছেন। জেনারেল জাহাঙ্গীর লিখিত বক্তব্য পাঠিয়েছেন, যেটি আমরা জানতে পেরেছি। তবে কমিশন ধরেন যদি আরেকটু সহযোগিতা পেত, কমিশনের সহযোগিতার কিছু ঘাটতি ছিল। আমি যদি আপনাকে সংবাদপত্র থেকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝবেন যে জেনারেল ফজলু যেটি বলছিলেন, যে তিনি ফজলুর রহমান সাহেব বলেন যে একটা উদাহরণ দেই, একজন লোকের কাছে দেখা গেল যে সিঙ্গাপুর থেকে এবং ভারত থেকে ফোন এসেছে, টেলিফোন এসেছে। ওটা চেক করার জন্য আমরা টেলিফোন কোম্পানিকে লিখছি, তারা 1 মাস পরে 2 মাস পরে আমাদের জানাচ্ছে যে আমাদের কাছে তথ্য আছে। আমরা তখন আমরা বললাম, এই লোকগুলো যারা ওই সময়, তারা কোথায় ছিল? আবার 1 মাস পরে আমাদের কাছে চিঠি লিখে জানাচ্ছে তারা 5 বছর, কেউ বলছে 10 বছর হয়ে চলে গেছে, তাদের খুঁজে বের করে আমরা নিয়ে এসেছি। অর্থাৎ একটি অত্যন্ত জটিল কাজ কিন্তু তারা সম্পন্ন করেছেন। এবং এই যে ধরেন অসহযোগিতা, একটা তথ্য চাইলাম, আপনি 1 মাস পরে তথ্য দিচ্ছেন, না হলে হয়তো আরো একটু গুছিয়ে আর একটু তথ্য সমৃদ্ধ হতে পারতো। এবং ভারতের ব্যাপারে এখানে কমিশনের রিপোর্ট নিয়ে আমরা একটা পরবর্তী সময়ে আরেকটা অনুষ্ঠানে আলোচনা করব, সেটি আমি আশা রাখছি। এবং আমি এখানে একটা তথ্য দিতে চাই, এই তথ্যটা আমি কিছু কিছু খণ্ডিত তথ্য পেয়েছি। এই রিপোর্টে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তারা এনেছেন, যে 2009 সালে 24 ফেব্রুয়ারি হতে 27 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 827 জন ভারতীয় পাসপোর্টধারী এবং বিদেশি পাসপোর্টধারী ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের মধ্যে 65 জনের বাংলাদেশ থেকে বহির্গমনের কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ তারা ইমিগ্রেশন ক্রস করে ঢুকছে, কিন্তু 65 জন বের হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আবার ওই তারিখের মধ্যে 1221 জন বাইরে গেছেন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে, ভারতীয় নাগরিক। তাদের মধ্যে 57 জন এখন পর্যন্ত আবার ফিরে আসেন না, ইমিগ্রেশন থেকে বের হয়ে তাদের আগমনের আর কোনো
তথ্য পাওয়া যায়নি। তো তার মানে আমি তো বলবো যে কমিশন অনেক সূক্ষ্মভাবে অনেক কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং তাদের উপর তো চাপ ছিল। অনেকটা সেনাবাহিনীর একটা অংশ কিন্তু যারা মঈনুদ্দিনের অনুসারী, যারা হাসিনার অনুসারী, তারা কিন্তু চায় নাই, ভারতের অনুসারীরা চায় নাই এই রিপোর্টটি সুচারুভাবে আসুক। তো এখন আপনি কি মনে করেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা এখনই ইউনিট সরকার নিতে পারে, বা আপনি এদের বিরুদ্ধে যাদের নাম আমি বললাম আপনি শুনতেছেন সবই বিগ শট, কেউ কেউ অ্যারেস্টে আছে, আপনি কি মনে করেন যে তাদের ব্যাপারে ইউনিট সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবেন, বা এই ক্ষেত্রে বাধাটা কি? এক্ষেত্রে ভাই বাধা কিছু নেই, একটাই বাধা যেটা আছে যে ইউনিট সরকারের হাতে অফিসিয়ালি আজকে পর্যন্ত আমরা যতটুকু জানি যে নির্বাচনের আগে 2 মাসের মতন সময় আছে এই সরকারের হাতে। তো আমি সবসময় বলি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবার আগেই এই জায়গায় প্রফেসর ইউনূসের সরকারকে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এখন 2 মাসের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়া কতটুকু সম্ভব? অবশ্যই সম্ভব। প্রথম কথা, এদের মধ্যে অনেকেই আপনি জেনে থাকবেন তাদের পাসপোর্ট কিন্তু ব্লকড আছে, মানে তাদের ইমিগ্রেশনের উপর বারবার নিষেধাজ্ঞা আছে দেশ ত্যাগের উপরে। বাকি যে কজন আছে তাদের উপরে আপনারা প্রথম জিনিস আপনারা ইমিগ্রেশন বার ইম্পোজ করেন, সেটা তো সমস্যা নেই। দেন আপনারা যে এখানে রেকমেন্ডেশনে বলা আছে তদন্ত কমিশনে, আপনি যে এখান থেকে পড়লেন সেখান থেকে আমি বলছি যে এখানে দেশের আইন প্রয়োগকারী সংস্থা, বিচার ব্যবস্থা, তাদের প্রত্যেক এবং সরকারকে এই 3টা জায়গাকে বলা হয়েছে যে আপনারা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তো এটা তো ওনাদের কাছে আছে। একটা ব্যবস্থা গ্রহণ করবার জন্য এখানে আলাপ আলোচনা কারো কাছে নাই, এখানে কারোর সাথে কোনো সলা পরামর্শ, কারো অনুমতি নেওয়ার কোনো দরকার নাই। আপনার একটা তদন্ত উঠেছে, এখন এর মধ্যে কেউ যদি মনে করেন যে সে নির্দোষ, তাকে যত আগে থাকতে আপনি পারেন সুযোগ দেন তার নির্দোষ হওয়াটা প্রমাণ করবার জন্য, যে না আপনারা তদন্ততে বলছেন সেটা। তো সেই জায়গায় অবশ্যই সুযোগ আছে। আরেকটা জিনিস, আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে এবং সেনাবাহিনীকে এই ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমার বিশ্বাস আছে, দেখেন জেনারেল ওয়াকারকে আমি ধন্যবাদ জানাই, উনি নিজে থেকে এসে কমিশনে সাক্ষ্য দিয়েছেন, দ্যাটস এ পজিটিভ সাইন। এখন বাকিটুকু যেটা আছে এখানে, আমি তো একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাকে বাঁচানোর জন্য আপনারা তো কোনো আমার বিরুদ্ধে তো অভিযোগ নাই, বাট আমি যে একটা বিপদে পড়লে আপনারা তো আমাকে বাঁচাবেন না। তাহলে যার নামে অভিযোগ আছে আমাদের ব্রাদার অফিসারদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যদেরকে হত্যা করবার জন্য সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা অংশগ্রহণ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনবার জন্য সহযোগিতা করে আপনারা জাতির কাছে সেনাবাহিনীর ভাবমূর্তিটা আরো উজ্জ্বল করেন। সরকার, বিশেষ করে যেই সরকারের যে সংস্থাগুলো আছে তারা কিন্তু তাকায় থাকে সবসময় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যাতে এটাতে সাপোর্ট দেয়। আমি বিএনপি, জামাত সহ যারা আছে এক্ষেত্রে তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা এক্সিকিউট করবার জন্য আপনারা অবশ্যই সহযোগিতা করেন এবং একটা প্রমিস করেন যে পরবর্তীতে সরকারে যখন আপনারা আসবেন এই তদন্ত বিচার কাজ আপনারা আগায় রাখবেন। এখানে একটা জিনিস বলি, কিছু কনফিউশন থাকতে পারে, যেমন ব্যক্তিগত অভিমত। আমার হিসাবে ধরেন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের যে জায়গাটা আছে, কমিশনের যে অভিমত তার সাথে আমি হয়তো দ্বিমত পোষণ করতে পারি, কারণ আমি ওনার পাশেই ছিলাম। আমি যতটুকু জানি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম সবসময় চেষ্টা করেছিলেন যে এটা অপারেশন চালানোর জন্য। উনি কখনো আমাকে থামাইছেন, যে ওখানে একটা বক্তব্য আছে যে কনিষ্ঠ অফিসার সে অপারেশন চালানোর জন্য ভিতরে ঢুকার উদ্যোগ নেওয়ার পর সেই কনিষ্ঠ অফিসার আমার কথা বলা হয়েছে যে আমি ওখানে ভিতরে ঢুকতে চাইছিলাম, তখন ব্রিগেডিয়ার জেনারেল হাকিম উনি বলেছেন যে না, আমরা অনুমতি ছাড়া যাবো না। ওনাকে সেই প্রেশারটা কে দিচ্ছিলেন? এই যে এখানে একজন আছেন লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, যার কথা বলা হয়েছে সিজিএস ছিলেন তিনি, এবং তার পক্ষ থেকে তৎকালীন ডিএমও তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান, উনি আজকে লন্ডনে থাকেন। এখন আমি আশ্চর্য হয়ে যাই, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া হাসান তৎকালীন ডিএমও, যার মিলিটারি অপারেশন পরিচালনার জন্য যার আদেশের জিনিসটা ইম্পর্টেন্ট, যার আদেশে চলবে, যার আদেশে আবার বন্ধ হবে, তাকে এখানে ইমপ্লিকেট করা হয় নাই। অথচ আমি জানি ওনার কাছে আমরা বারবার বলছিলাম যে আপনি ডিএমও, আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদেরকে আটকান না, বাট ওনারাই সিজিএস এর দোহাই দিয়ে, জেনারেল মঈন এবং সরকারের দোহাই দিয়ে আমাদেরকে আটকাই দিচ্ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হাকিম যদি কাউকে আটকান বা আমাকে আটকান, সেক্ষেত্রে আটকাইছিলেন কিন্তু তারা যেহেতু বলে দিচ্ছিল যে না ভিতরে যাওয়া যাবে না, ডাইরেক্ট কোর্ট মার্শাল হবে, সেই কারণে। তেমনি ভাবে কমিশনের গতকালকের বক্তব্যে জেনারেল ফজলুল একটা জিনিস বলেছেন যে তারা নিশ্চিত হয়েছেন, মেজর জেনারেল নাও তৎকালীন কর্নেল রেজানুর খান, উনি বলেছেন যে পুলিশ র্যাব তারা তো এই ক্ষেত্রে আদেশের দরকার হয় না, তারা ভিতরে ঢুকে পরিস্থিতি রেস্টোর করতে পারে। এখানে আদেশের কথা না, কিন্তু এখানে কথা হচ্ছে, দেখেন ক্যাপ্টেন রেজা তার বক্তব্য সে আপনার চ্যানেলে এসে কথা বলেছে, সে পরিষ্কারভাবে বলেছে যখন এটা আসে সে কিন্তু আদেশের জন্য সে অপেক্ষা করে নাই। পরিস্থিতি বুঝে সে 20 থেকে 25 টান ফায়ার করে ভিতরে ঢুকার যখন পরিস্থিতি সফেন করে এনেছে, সেই মুহূর্তে তাকে আদেশটা দিয়েছে ভিতরে না ঢুকবার জন্য, সেখান থেকে চলে আসবার জন্য কে? এই কর্নেল রেজানুর খান। যদি আপনি আদেশের জন্য তো সে অপেক্ষা করে নাই, কর্নেল ক্যাপ্টেন রেজা সে তার কাজ করেছে, বাট তাকে যখন উপরস্থ কমান্ডার এবং তাকে সেখান থেকে স্ট্যান্ড রিলিজ করা হয় ক্যাপ্টেন রেজাকে। তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এই যে পরিকল্পনা ছিল সেটার সাথে যারা ছিল, কিছু এখনো হয়তো সিনের বাইরে আছে, তাদেরকে আনতে হবে। এবং আমি আবারও বলি, কেউ যদি মনে করেন যে না উনি সেইভাবে দোষী নন, আমরা এইটার বিচার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু করব, তাহলে হবে কি যারা দোষী তারা শাস্তি পাবে। কেউ যদি নির্দোষ থাকে, আমার দেখে একজনের কথা, জেনারেল হাকিম ছাড়া আর কারো কথা কিন্তু আমার মনে হয় না যে নির্দোষ হওয়ার স্কোপ আছে, এবং জেনারেল হাকিমকে অবশ্যই কমান্ডের দায়ভার নিতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয়
এটা তাড়াতাড়ি শুরু করা গেলে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় কাজ করবো। ধরেন আইসিটি যে কাজটা করলো, একটা মামলার রায় দিল, তারপরে গুমখুম কমিশন কি প্রবলেম ফেস করেছে। গুমখুম কমিশন বা এই যে বঞ্চিত অফিসারদের কমিশন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট চায়, দলিল চায়, কে কোথায় ছিল, কিছু দেওয়া হয় না, বিকজ তাদের এখানে গুমখুম কমিশনে কোনো মিলিটারি অফিসার বা রিটায়ার্ড মিলিটারি অফিসার ছিল না। এই কমিশনে কিন্তু রিটায়ার্ড মিলিটারি অফিসাররা করেছেন কি, তারা জানে যে কোথাও লুকায় রাখতে পারবে না তুমি কাগজপত্র। তারা জমিনের ভিতরে 10 হাত নিচে হাত দিয়ে তারা সেই কাগজ ঠিকই বের করে ফেলতে পারছে, যে বিকজ তারা জানে লুকাই রাখার জায়গাটা কোথায় হতে পারে। তো আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আশা করি দিস ইজ আ বিগ লিফ, এবং এই জায়গাটা থেকে আমরা ইনশাল্লাহ বাকি যেই অন্যায় অবিচার হয়েছে সেগুলোর বিচার করতে পারবো। আরেকটা আশা থাকবে আপনার প্রতি, এইটা নিয়ে মিনিমাম 3টা আপনি কাইন্ডলি এপিসোড করবেন আপনার এই অনুষ্ঠানে, আপনার প্রোগ্রামে। যারা শুনুন ভাই, আমি আশা করি যে রিপোর্টের মোটামুটি 80-90% আজকের মধ্যে হয়তো পেয়ে যাবো। আমি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, আমি বলবো যে খুবই ভালো একটা কাজ হয়েছে, এবং এর মাধ্যমে একটা জিনিস প্রমাণ হয়েছে যে আপনি যতই ধামাচাপা দিতে চান, যতই আড়াল করেন, অপরাধী এবং অপরাধ সামনে আসবেই। মানে আপনি যত বড় কুতুবই হন, এটা আপনি ঠেকাতে পারবেন না, 1 নাম্বার কথা। আর 2 নাম্বার বিষয়টা হচ্ছে যে আমার মনে হয় এখন সহযোগিতা করাই উচিত। আর দর্শকদেরকে বলবো যে মেজর সুমন আহমেদ, ক্যাপ্টেন শাহনাজ সহ প্রায় 10-11 জনের সাক্ষাৎকার আমার চ্যানেলে বিভিন্ন সময় প্রচারিত হয়েছে, এবং আপনারা যদি এই সাক্ষাৎকারগুলো আবার দেখেন, একটা প্লে লিস্ট আছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, ওটা যদি দেখেন তাহলে এই রিপোর্টটা আপনারা মানে বুঝে যাবেন যে এই রিপোর্টে আসলে কি আছে। মানে এই সত্য ভাষণগুলোই বিভিন্ন সাক্ষ্যের মাধ্যমে জিনিসগুলো এস্টাবলিশ করা হয়েছে যে কিভাবে কি ঘটেছে। এবং আমি খুব আনন্দিত যে ভারতের যে সম্পৃক্ততা এবং হাসিনা এবং তার দলের যে সম্পৃক্ততা, এটা একেবারে দায়িত্বহীন ভাবে তারা এখানে তুলে ধরেছেন। এই জন্য আমরা আবারও বিডিআর কমিশনের মেজর জেনারেল ফজলুর রহমান সহ সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এটা একটা সাহসী পদক্ষেপ ভাই, অবশ্যই একটা সাহসী মুভ, অবশ্যই যে কোনো দিক থেকে হোক। তো মেজর সুমন আহমেদ, আমরা আশা করি পুরো রিপোর্টটা আমার হাতে আসুক, সবকিছু মিলিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো।